হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অনেক ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটু উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আমার ছেলের স্কুলটা খোলা, বাংলা মিডিয়ামগুলো তো সব বন্ধ দিয়ে দিয়েছে, কিন্তু 19 তারিখ পর্যন্ত স্টিল বাচ্চার স্কুল খোলা থাকবে। এখন বুঝতেই পারছেন আমার কি ধরনের কষ্ট বা ঝামেলার ভিতর থেকে যেতে হচ্ছে। আমি ব্যাপারটা ঠিক বুঝি না, ইংলিশ মিডিয়ামগুলো খোলা থাকে এবং বাংলা মিডিয়ামগুলো বন্ধ হয়ে যায়। একটাই দেশ, পড়ালেখার অনেকগুলো মাধ্যম এবং অনেকগুলো নিয়ম। একটা আপু আমার বাচ্চার এই সাইকেলটা দেখে জিজ্ঞেস করেছিল কোথা থেকে কিনেছি। অনেক দিন আগে, আমার মনে নাই, আজকে সাইকেলটা চোখের সামনে পড়াতে মনে পড়লো। সাইকেলটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সম্ভবত 1900 অথবা 2000 টাকা দিয়ে। খুবই হেভি সাইকেল, এখানে বাবুর বাবাও বসতে পারে, আমার ভাইও বসে, আমিও বসতে পারবো, এরকম একটা সাইকেল। তো এটা কিন্তু খুব সকালের ভিডিও, হঠাৎ করেই দেখি আনায় উঠে গেল এবং সাইকেলের ভিডিও দেখে সে সাইকেল নিয়ে ছাদে ওঠার বায়না করলো। হাতে তার পেস্ট আর ব্রাশ, তারপরেও সে বায়না যেহেতু করলো, আমিও ভাবলাম সকালের রোদটা একটু ওকে দেই, ছাদে নিয়ে দাঁত ব্রাশ করিয়ে বাসায় নিয়ে আসলাম। আর এখানে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি আপনাদের সাথে। আমি স্কুলে থাকা অবস্থায়, মানে স্কুলে টিচার যখন ছিলাম, তখন আমি অনেক প্যারেন্টসদেরকে দেখেছি বাচ্চাদেরকে বলতো যে বেশি খেলনা কিনে দেয় না তারা, বা যে কোনো একটা খেলনা দিয়েই বারবার বলে যে এটা দিয়েই খেলো, তাহলে বাচ্চারা অনেক চাবে না মা বাবাদের কাছে, তারা সঞ্চয়টা শিখবে বা তারা লোভী হয়ে বড় হবে না। এ ধরনের একটা মানসিকতা অনেক বাচ্চার মায়েদের দেখেছি আমি। এটা কিন্তু একটা ভুল জিনিস। বাচ্চাদেরকে খেলনা কিনে দিলে বাচ্চারা অনেক কিছু শিখবে, অনেকগুলো ধাপে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যেমন একটা খেলনা দিয়ে সে যখন সারাক্ষণ খেলবে, তার কিন্তু মানসিক বিকাশ হচ্ছে না। মানসিক বিকাশের জন্য তার বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার পাশাপাশি সে যখন বড় হচ্ছে, এই সাইকেলটাও কিন্তু তাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। বারবার পড়ে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া, পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো, সাইকেলটাকে ঠিক করা, এখান থেকেও কিন্তু বাচ্চা অনেক কিছু শিখতে পারছে। তো একটা খেলনা আসলে অনেকগুলো অর্থ বহন করে, যেটা আমরা বুঝতে পারি না। আজকের ইফতারিতে শাসলিক বানিয়েছি, স্যান্ডউইচ করেছি, তারপরে আমাদের যা থাকে সেগুলো করেছি। আর স্যান্ডউইচ শাসলিক একটু বেশি করে করেছি, কারণ আমার ফ্ল্যাটে দিব আমি, আজকে আমি 2টো ফ্ল্যাটে দিব। এভাবেই আমি প্রত্যেক দিন ভাগ করে নেই কার কার বাসায় দিব। এতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। খুব যে বাসায় আসা যাওয়া করি সেটা কিন্তু না, তবে রমজান মাসটা একটু দেওয়ার চেষ্টা করি। আর নিচের যে কেয়ারটেকার সিকিউরিটি আছে, ওনাদেরকেও দিতে হবে, তো ওনাদের ওখানে মানুষ বেশি, তাই আমি একটু সময় নিচ্ছি বেশি করে বানিয়ে যাতে দিতে পারি। আর রমজান মাসে কিন্তু মেহমান থাকে, বাইরে দিতে হয়, তাছাড়া কেনাকাটাও থাকে কিছু আত্মীয় স্বজনের জন্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেখানে বের হই না হই সব তোমাদের দেখাই। আর বসুন্ধরা আসার কারণ হচ্ছে একটা গোল্ডের দোকানে আসা। এখানে একটা গোল্ডের দোকান ছিল যেটার নাম হচ্ছে অঙ্গসাজ। সেই দোকানটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার খালামণির কাছে ফোন নিয়ে ফোন নাম্বার বের করে তাদের দোকানটা খুঁজে পাই, কিন্তু যেয়ে দেখি যে তাদের দোকান পুরোটাই খালি। এখন আর তারা এখানে দোকানটা রাখবে না। আসলে ওখান থেকে আমার কিছু জিনিস রিপেয়ার করার ছিল, তো ওদের দোকানটা নাকি এখন যমুনা ফিউচার পার্কে নিয়ে যাচ্ছে। ওখানে তো আর যাওয়া সম্ভব না। ধানমন্ডি থেকে আমি বারবার বলছিলাম যে আপনাদের এখানে থাকলেই ভালো হতো। এখন অবশ্য যে কোনো কিছুর জন্য আমাদের নিউ মার্কেটটাকেই বেছে নিতে হবে, বসুন্ধরাতে খুব একটা আসা হবে না। অবশ্য বসুন্ধরার আমিনটাও আমাদের পরিচিত। আমি এখানে দেখছিলাম যে অনেকগুলো সোনার দোকান চেঞ্জ হয়েছে, এখন মনে হয় একটা ফ্লোর দিয়ে দিয়েছে, এখানে সব গোল্ডের দোকান থাকবে। তো আমরা ওখানে কিছুক্ষণ বসে থেকে দোকানটা খালি দেখে বের হয়ে গেলাম। ওই জায়গা থেকে আমি একটু মোস্তফা মার্টে গেলাম। মোস্তফা মার্টটা আগে গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখন অন্য ফ্লোরে নিয়ে গেছে। ফ্লোরটা কত নাম্বার ফ্লোর ছিল এই মুহূর্তে মনে নাই, তো আমি যদি তোমাদের ভিডিওতে কোনো একটা ফ্লোর বলি সেটা ভুল বলা হবে। তো গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখন অন্য একটা ফ্লোরে নিয়েছে। সেখানে আমি আনায়ের জন্য পুতুল এবং ছেলের জন্য কিছু জিনিস দেখছিলাম। প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাওয়া যায়। মোস্তফা মার্টের জিনিসগুলো কিন্তু খুবই ভালো। দাম যদি তোমাদের মনে হয় একটু বেশি, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি অনেক অনেক ভালো। আর শপিং মলে গেলেই যে কেনাকাটা করতে হবে সেরকম না। আমার কিন্তু শপিং মলে ঘোরাঘুরি করে নতুন জিনিস দেখলেও মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে যখন আমার মন খারাপ লাগে বা একটু থাকে না, কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমি শপিং মলে যেয়ে এরকম জিনিসপত্র দেখি, কিছু কিনি অথবা না কিনি, আমার মনটা ভালো হয়ে যায়। তোমরাও কিন্তু খুঁজবা যে তোমাদের মন কিসের জন্য ভালো হয়, কোনটায় খারাপ হয়, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে মনের যত্ন নিতে হবে। এই পুতুলটার দাম ছিল 750 টাকা।
এক একটার দাম এক এক রকম থাকার কারণে সব পুতুলগুলোর দাম আমার মনে নাই। আর আমার কাছে মনে হয় যে পুতুলগুলোর কালারটা একটু ব্রাউন অফ হোয়াইট, এই পুতুলগুলোই ভালো, নাইলে বাচ্চারা ময়লা করে ফেলে। ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটু বলে রাখি, যদি কোনো কারণে আমার ভিডিওটি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, তাহলে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে, চ্যানেলটাকে বন্ধু বানিয়ে নিতে হবে। আর এগুলো সব কিছুই করতে হবে যদি কোনো কারণে আপনাদের ভালো লেগে থাকে। আমি সবসময় একটা কথা বলি এবং বলার চেষ্টা করি, মন থেকে ভালো না লাগলে কাউকে জোর করে ভালো লাগানো যায় না। ভালোবাসাটা মন থেকে আসে এবং ভালোবাসা থাকলেই কিন্তু ভালো লাগা তৈরি হয় এবং এভাবেই বন্ধু হওয়া যায়। ফ্লোরটা ঘুরতে ঘুরতে মনে হলো দুবাই চলে এসেছি। এত এত গোল্ডের দোকান, আমি দেখে তো অবাক। এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো সব ডিসপ্লেতে ছিল, এত সুন্দর ডিজাইন আর সোনার দাম শুনে মনে হয়নি যে সোনার দোকানে ঢুকে দেখি যে এগুলো কত টাকা বা কত দাম, কারণ অনেক এক্সপেন্সিভ। গোল্ডের ভরি যখন 5,000 টাকা ছিল তখন আমার মনে আছে যে আমি একটা আংটি বানিয়েছিলাম 8,000 টাকা দিয়ে। সেই আংটিটা এখনকার বাজারে সেদিন দেখলাম 18,000 টাকা চাইলো। মধ্যবিত্ত পরিবারের কাছে গোল্ড কেনা এখন একটা স্বপ্নের মতো। গোল্ডের কথা যখন আসলো তখন আমার বিয়ের গল্প করি। আমার যখন বিয়ে হচ্ছিল তখন গোল্ড কেনাটা একটা মানে বিশাল ব্যাপার ছিল। অলরেডি তখন 60-এর উপরে উঠে গিয়েছিল গোল্ডের দাম। তো আমার বাবা যেহেতু শয্যাশায়ী ছিল, তখনও বিছানায় আবু পড়ে যায়নি, মোটামুটি একটু বসতে পারে, কোনো জায়গায় আসা যাওয়া করতে পারে এরকম। তারপরও আব্বু খুব চিন্তায় পড়ে গেল যে কিভাবে আমাকে গোল্ড দিবে। তো কোনো উপায় না পেয়ে আমাদের এক আত্মীয়র কাছে খুবই নামমাত্র মূল্যে আমার বাবা একটা জমি বিক্রি করে। সেই জমি বিক্রির টাকা দিয়ে কিন্তু আমাকে গোল্ড কিনে দেওয়া হয়। আব্বু থাকাকালীন সময় খুব চেষ্টা করেছে যাতে অন্য পরিবারের মানুষ বা অন্য কেউ আমাদেরকে নিয়ে বা তার সন্তানদেরকে নিয়ে কখনো খোঁটা না দেয়, কথা না শোনায়, সেটা খুব চেষ্টা করেছে। বাবা থাকা অবস্থায় সেটা যেভাবেই থাকুক না কেন, বিছানায় থাকুক, হাঁটতে না পারুক, কথা বলতে না পারুক, একটা সাহস ছিল। সেই সাহসটা বাবা মারা যাওয়ার পরে কিন্তু কেমন যেন মানে নাই বললেই চলে, সাহস সেই আগের মতো আর নাই। সবসময় মনে হয় মাথার উপরে যে ছাদ বা যে হাতটা ছিল সে তো নাই। আমার বাবার কথা বললে আমি ইমোশনাল হয়ে যাই, গলা ভার হয়ে যায়, কথা বলতে পারি না। তো গোল্ডের গল্প আরেকদিন তোমাদেরকে বলবো। আমরা আসলে বসুন্ধরা সিটিতে ছিলাম, আমার স্ট্যান্ড কিনতে হতো, সেগুলো কিনলাম। তারপরে হেডফোন কেনা লাগতো, সেগুলো কিনলাম। তো ঘুরে ফিরে নিচে চলে আসলাম, কেনাকাটা মোটামুটি শেষ। তো এখন একটু চ্যানেলের গল্পটা বলে নেই। চ্যানেলটা কিন্তু খুলেছিলাম তোমাদের সাথে গল্প করার জন্যই। আর একটা সরিও বলে নেই, কারণ আপনি তুমিতে আমি খুব আটকে যাই। খুব আপন মানুষদেরকেই তুমি বলি, আপনি থেকে কখন যে তুমি হয়ে যায় সেটা বুঝতে পারি না। এর জন্য সবসময় তোমাদের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। অনেকেই আছে যে আপনি তুমিটা খুব একটা ভালো চোখে দেখে না, উচিতও না। যারা বড় বা যারা শ্রদ্ধেয় তাদেরকে আপনি বলে সম্বোধন করা উচিত। কিন্তু পরিবারের বড় বা ছোট সবাইকেই কিন্তু আমরা একটা তুমিতেই সম্বোধন করি। সে জায়গা থেকেই হয়তো মাঝে মাঝে তুমি বলে ফেলি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।